সাল 1989। জাপানের আদাচি শহরে একটা কনস্ট্রাকশন সাইটের পাশে একটা অদ্ভুত স্টিলের ড্রাম পাওয়া যায়। ড্রামটা ছিল সিমেন্ট আর কংক্রিট দিয়ে ভর্তি এবং এর ভেতর থেকে মানুষের একগোছা চুল বের হয়েছিল। পুলিশ এসে ড্রামটা কাটে এবং কংক্রিট ভেঙে ভেতরে কি আছে সেটা বোঝার চেষ্টা করে। কংক্রিটের ভেতর থেকে বেরিয়ে আসে একটা মেয়ের লাশ। লাশটা পরীক্ষা করার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়, কিন্তু ফরেনসিক রিপোর্টে যা পাওয়া যায় তা দেখে পুলিশ পুরো হতবাক হয়ে যায়। লাশটার স্তনের মধ্যে ভাঙা সূচ পাওয়া যায় এবং লাশের মলাশয়ের মধ্যে পাওয়া যায় একটা প্লাস্টিকের বোতল। এছাড়াও লাশের শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখমের দাগ আর হাতের ও পায়ের আঙুলগুলো খুব বাজেভাবে থ্যাতলানো। এছাড়াও লাশের মুখে, গলায় ও পেটের মধ্যে তার নিজেরই প্রস্রাব পাওয়া যায়। এই মানুষটাকে প্রায় 100 বারের অধিক ধর্ষণ করা হয়েছে এবং তার উপর এসব শারীরিক অত্যাচার চলেছে টানা 40 দিন পর্যন্ত। এসব দেখে তো ফরেনসিক ডাক্তার এবং পুলিশরা বিশ্বাসই করতে পারছিল না যে কিভাবে একজন মানুষের উপর কেউ এতটা ভয়ঙ্কর নির্যাতন করতে পারে। দর্শক, আজকের ভিডিওতে আমি বলবো কে ছিল সেই মেয়েটি এবং তার সাথে এমন ভয়ঙ্কর কাজ কারা করেছিল। ওয়ার্নিং, এই ভিডিওতে খুবই জঘন্য একটা মার্ডার কেস এবং মানুষকে অমানবিক টর্চার করার একটা ঘটনার খুঁটিনাটি বর্ণনা করা হবে। ভিডিওতে খুবই সেনসিটিভ কিছু বিষয়ের বিশ্লেষণ করা হবে, তাই দুর্বল হৃদয়ের মানুষ হলে ভিডিওটি নিজ দায়িত্বে দেখুন। এই ভিডিওর উদ্দেশ্য টর্চারকে প্রমোট করা নয়, বরং দর্শকদেরকে এই বিষয়ে সতর্ক করা। তাহলে গল্পটা শুরু করা যাক। আমি রিহাব আর আপনি দেখছেন কাগজের গল্প। কাগজের গল্প। গল্পটা বুঝতে হলে আমাদেরকে একদম প্রথম থেকে শুরু করতে হবে, তাই এখন থেকে আমি যা যা বলবো মনোযোগ দিয়ে শুনতে থাকুন। ভিকটিমের নাম জুনকো ফুরুতা। ঘটনাটা যখন ঘটেছিল তখন জুনকোর বয়স ছিল 17 বছর। জুনকো একটা হাই স্কুলে পড়তো এবং পড়াশোনার পাশাপাশি একটা প্লাস্টিক তৈরির কারখানায় কাজ করে অল্প কিছু টাকা ইনকাম করত। জুনকো পড়াশোনায় ছিল অনেক ভালো এবং তাকে দেখতেও ছিল খুব সুন্দর। এই জন্য ক্লাসের ছেলেরা তাকে খুব পছন্দ করত। ওই স্কুলে জুনকোর সাথে একই ক্লাসে পড়তো মিয়ানো নামের একটা ছেলে। তবে মিয়ানো ছিল খুব বখাটে টাইপের একটা ছেলে। সে কয়েকবার ফেল করার পর হাই স্কুল থেকে পড়াশোনা বাদ দিয়েছিল, কিন্তু মাঝে মাঝে স্কুলের ছেলে মেয়েদেরকে বিরক্ত করার জন্য সে স্কুলের আশেপাশে ঘুরঘুর করত। ঠিক ওই সময় জাপানে ইয়াকুজা নামে একটা গ্যাং খুবই কুখ্যাত ছিল। জাপানের পলিটিক্যাল পাওয়ার থেকে শুরু করে সব ক্ষমতা এই গ্যাংয়ের হাতে ছিল। তখন ইয়াকুজা গ্যাংকে মানুষ জমের মতো ভয় পেত। এই মিয়ানো ছেলেটা ইয়াকুজা গ্যাংয়ের চামচাগিরি করে বেড়াতো। ঠিক গ্যাংয়ের সদস্য নয়, তবে বড় বড় রাজনৈতিক দলের পেছনে বেকার লম্পট টাইপের কিছু ছেলেরা যেভাবে ঘুরঘুর করে অনেকটা সেরকম। কিন্তু মিয়ানো সবাইকে বলে বেড়াতো সে ইয়াকুজা গ্যাংয়ের মেম্বার, তাই তাকে কেউ কিছু বললে সে তাদেরকে হুমকি দিত যে ইয়াকুজা গ্যাং এসে তাকে ধরে নিয়ে যাবে। এই ভয়ে লম্পট মিয়ানোকে কেউ কিচ্ছু বলতো না। এই মিয়ানোর নজর পড়েছিল জুনকোর দিকে। মেয়েটা দেখতে খুব সুন্দরী আর খুব স্মার্ট। মিয়ানো সরাসরি গিয়ে জুনকোকে প্রপোজ করে দেয়। সে চিন্তা করে হয়তো তার ইয়াকুজার গল্প শুনে ভয় পেয়ে জুনকো রাজি হয়ে যাবে, কিন্তু জুনকো খুব পোলাইটলি মিয়ানোকে না করে দেয়। এই রিজেকশন মিয়ানোর ইগোতে গিয়ে হার্ট করে। সে মনে মনে ভাবতে থাকে, কত বড় সাহস, আমাকে রিজেক্ট করে দেয়, দাঁড়া তোর একটা ব্যবস্থা আমি করছি। তো এই ঘটনার পর একদিন রাতে জুনকো সাইকেল চালিয়ে তার কাজ থেকে বাড়ি ফিরছিল। রাস্তার পাশেই লম্পট মিয়ানো তারই মতো টোকাই টাইপের মিনাতো নামের একটা ছেলের সাথে একটা দোকান থেকে চুরি করছিল। জুনকোকে পাশ দিয়ে যেতে দেখে মিয়ানোর মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে যায়। মিয়ানো তার শাগরেদ মিনাতোকে বলে জুনকোকে সাইকেল থেকে ফেলে দিতে, আর সে পাশেই কোথাও গিয়ে লুকিয়ে থাকে। মিনাতো হঠাৎ করে জুনকোর পাশ দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার সময় জুনকোকে লাথি মেরে ফেলে দেয়। জুনকো মাটিতে পড়ে গেলে মিনাতো পালিয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে মিয়ানো নায়কের মতো ভং ধরে বেরিয়ে আসে। সে মিষ্টি সুরে বলে, আরে এ কি, তুমি জুনকো না? তোমার কি খুব লেগেছে? এসো এসো, আমার সাথে এসো, তোমাকে আমি বাড়িতে পৌঁছে দিই। জুনকো চিন্তা করে এই লম্পটটার সাথে যাওয়া কি তার ঠিক হবে, কিন্তু মুখের উপর এভাবে তো নাও বলা যায় না। তো জুনকো যাওয়ার জন্য রাজি হয়ে যায়। দুজনে একসঙ্গে হাঁটতে হাঁটতে মিয়ানো জুনকোকে একটা পরিত্যক্ত গলির দিকে নিয়ে যায়। জুনকো বলে,
এ কি, আমার বাড়ি তো এই দিকে না। কিন্তু মিয়ানো তাকে বলে এটা শর্টকাট, এই দিক দিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে। গলিটা পার হয়ে তারা একটা পুরাতন গুদাম ঘরের কাছে চলে আসে। ঠিক এই মুহূর্তে মিয়ানো জুনকোকে খপ করে ধরে ফেলে। লম্পট মিয়ানো অসহায় জুনকোকে টেনে হিঁচড়ে গুদাম ঘরের ভেতরে নিয়ে যায়। এরপর সে নানা রকমের কথা বলে জুনকোকে ভয় দেখানো শুরু করে। সে বলে, আমি ইয়াকুজা গ্যাংয়ের মেম্বার, তুই যদি আমার কথা না শুনিস তাহলে ইয়াকুজা গ্যাং তোকে মেরে ফেলবে। এটা শুনে জুনকো খুব ভয় পেয়ে যায়। এরপর মিয়ানো জুনকোকে ট্যাক্সিতে করে একটা হোটেলে নিয়ে যায় এবং সেখানে সে জুনকোকে রেপ করে। এরপর জুনকোকে রুমে আটকে রেখে মিয়ানো মিনাতোর বাড়িতে ফোন করে। মিনাতোর বাড়িতে ওগুলা নামের আর একটা লম্পট ছেলে ছিল। মিয়ানো ওগুলা আর মিনাতোকে বলে কিভাবে সে জুনকো ফুরুতাকে ধরে এনেছে এবং তাকে রেপ করে প্রতিশোধ নিয়েছে। ওগুলা এই কথা শুনে মিয়ানোকে বলে জুনকোকে যেন সে এখনই ছেড়ে না দেয়। পরের দিন সকালে মিয়ানো জুনকোকে হোটেলের পাশে একটা পার্কে নিয়ে যায়। ওই পার্কে মিনাতো, ওগুলা এবং ওয়াতানাবে নামের আর একটা ছেলে দাঁড়িয়েছিল। পার্কে নিয়ে গিয়ে তারা জুনকোকে বিভিন্ন কথা বলে ভয় দেখানো শুরু করে। তারা জুনকোকে তার বাড়ির অ্যাড্রেস এবং তার বাবা মায়ের নাম পর্যন্ত বলে দেয়। তারা বলে, জুনকো, আমরা কিন্তু এখন তোর বাড়ির ঠিকানাও জেনে গেছি। তুই যদি পালানোর কোনো রকম চেষ্টা করিস তাহলে ইয়াকুজা গ্যাং এসে তোর বাবা মাকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলবে। এটা শুনে বেচারি জুনকো এতটা ভয় পেয়ে যায় যে সে ওই ছেলেগুলোর সব কথা মানতে রাজি হয়ে যায়। লম্পট ছেলেগুলো বুঝে যায় যে জুনকো এখন তাদের খেলার পুতুল হয়ে গেছে। তারা এখন ওর সাথে যা ইচ্ছা তাই করতে পারবে। এবং এরপরেই শুরু হয় জুনকো ফুরুতার জীবনের সবথেকে ভয়ঙ্কর 40টি দিন, যাকে নাম দেওয়া হয়েছে 40 ডেইজ ইন হেল। ছেলেগুলো জুনকোকে মিনাতোর বাড়ির দ্বিতীয় তলায় একটা ঘরে বন্দি করে রাখে এবং সেখানে তারা 4 জন মিলে তাকে গ্যাং রেপ করে। জুনকো বাড়ি না ফেরায় তার বাবা মা খুব চিন্তিত হয়ে যায় এবং পুলিশকে ফোন করে। পুলিশ যে জুনকোকে খুঁজে বেড়াচ্ছে এটা ছেলেগুলো জানতে পারে। তারা জুনকোকে ভয় দেখায় এবং তার মাকে ফোন করে মিথ্যা কথা বলতে বলে। জুনকো বাধ্য হয়ে পরপর 3 দিন তার বাড়িতে ফোন করে এবং তার মাকে মিথ্যা বলে যে সে তার প্রেমিকের সাথে দূরে একটা শহরে পালিয়ে গেছে এবং তার বাবা মা যেন তাকে আর খোঁজার চেষ্টা না করে। এরপর মিনাতোর বাড়িতে তারা জুনকোকে মিনাতোর গার্লফ্রেন্ডের পরিচয় রাখে, যেন মিনাতোর বাবা মা কোনো সন্দেহ না করে। কিন্তু ধীরে ধীরে ছেলেগুলো বুঝতে পারে যে মিনাতোর বাবা মা সত্য ঘটনা জানা সত্ত্বেও পুলিশকে কিচ্ছু বলবে না, কারণ তারা নিজেরাই তাদের ছেলেকে অনেক ভয় পায়। মিনাতোর বাবা মাও বিশ্বাস করত যে মিনাতো ইয়াকুজা গ্যাংয়ের মেম্বার এবং তারা কিছু বললে ছেলে তাদেরকে মেরে ফেলবে। তো এই ভয়ে তারা তাদের ছেলেকে কিচ্ছু বলতো না। এটা জানার পর ছেলেগুলোকে আর নাটক করতে হয় না। তারা যখন খুশি মিনাতোর বাবা মায়ের সামনেই জুনকোকে টর্চার করতে শুরু করে। দর্শক, কিছু কিছু টর্চারের পদ্ধতি এতটা জঘন্য ও নোংরা ছিল যে আমি তা নিজের মুখে বলতে পারবো না। আমি ঘটনার ডকুমেন্টারি লিংক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো তারা প্রথমে শহরের বিভিন্ন জায়গা থেকে তাদের বন্ধুদের ডেকে আনতো এবং তাদেরকে জুনকোকে রেপ করতে দিত। তারা লাউড মিউজিক বাজিয়ে জুনকোকে নাচতে বলতো এবং কথা না শুনলে প্রচণ্ড মারধর করত। কখনো কখনো তো তাদের মেয়ে বন্ধুরাও এসে জুনকোকে মারধর করত। ফরেনসিক রিপোর্টে দেখা গেছে ওই 40 দিনে প্রায় 100 জনের অধিক আলাদা আলাদা ছেলে জুনকোকে রেপ করেছিল। এরপর ধীরে ধীরে তারা জুনকোর খাবার দাবার কমিয়ে দেয়। তারা জুনকোকে শুধু এক বেলা খাবার খেতে দিত। ধীরে ধীরে তা হয়ে যায় দিনে শুধু 1 বাটি দুধ আর অল্প একটু পানি। এটা খেয়েই জুনকো ওই ঘরের মধ্যে ধুকে ধুকে পড়ে থাকতো আর মারের জখমে কাতরাতো। ছেলেগুলো জুনকোকে উদ্ভট সব কাজ করতে বলতো, কিন্তু অপুষ্টিতে ভোগার কারণে তার শরীরে কোনো রকম শক্তি ছিল না। কাজ করতে না পারলে তারা জুনকোকে মেঝেতে শুইয়ে রেখে উপর থেকে তার গায়ের উপর লোহার ডাম্বেল ফেলে দিত। এর ফলে জুনকোর দুটো পায়ের হাড় ভেঙে যায়। তারপর ছেলেগুলো নেশা করে এসে জুনকোর হাতের ও পায়ের আঙুলগুলো লাইটারের আগুন দিয়ে পুড়িয়ে দিত। জুনকোর শরীরের কন্ডিশন এতটা খারাপ হয়ে গিয়েছিল যে সে বাথরুম পর্যন্ত যেতে পারত না। বাধ্য হয়ে সে মেঝেতেই বাথরুম করে ফেলত এবং এটা করার জন্য তাকে মার খেতে হতো। ওই শয়তানগুলো জুনকোর মুখের মধ্যে এবং বায়ুপথ দিয়ে বিভিন্ন রকমের জিনিস ঢুকিয়ে দিত, যেমন বল, কলম, এমনকি ছোট প্লাস্টিকের বোতল।
এর কিছু কিছু জিনিস টয়লেটের সঙ্গে বেরিয়ে আসতো, আর কিছু কিছু জিনিস ভেতরেই আটকে থাকতো। এরপর ধীরে ধীরে কম খাওয়া দাওয়া আর বায়ুপথে বোতল আটকে থাকার কারণে জুনকোর টয়লেট হওয়া বন্ধ হয়ে যায়। জুনকো অস্পষ্ট গলায় ওই পশুগুলোকে অনুরোধ করে, প্লিজ আমাকে মেরে ফেলো, আমি আর বাঁচতে চাই না, আমাকে প্লিজ এবার মুক্তি দাও। কিন্তু পশুগুলো জুনকোকে শান্তিতে মরার সুযোগটাও দেয় না। শরীরে বিভিন্ন জায়গায় পোড়া ঘা আর মারের আঘাতের কারণে জুনকোর পুরো বডিতে ঘা হয়ে যায়। তার শরীর থেকে পুঁজ বের হতে শুরু করে, আর শরীর থেকে বাজে পচা গন্ধ বের হতে থাকে। জুনকো যখন একটু পানি খেতে চাইতো, তখন এই শয়তানগুলো তাকে তার নিজের প্রস্রাব খাওয়াতো। ধীরে ধীরে জুনকোর মুখ ফুলে যায় এবং তার সুন্দর চেহারাটা খুব বীভৎস দেখতে হয়ে যায়। ছেলেগুলোর কাছে জুনকোর চেহারা এখন এতটা জঘন্য লাগতো যে তারা তাকে রেপ করা বন্ধ করে দেয়। তারা জুনকোকে শুধু তাদের বিনোদনের জন্য বাঁচিয়ে রেখেছিল, কিন্তু জুনকোর এই জাহান্নাম খুব শীঘ্রই শেষ হতে চলেছিল। একদিন রাতের বেলা ছেলেগুলো একটা জুয়া খেলায় হেরে যায়। তারা নেশা করে বাড়ি ফেরে এবং জুনকোকে তাদের সাথে ওই খেলা খেলতে বসিয়ে দেয়। অবাক করার মতো বিষয় হলো, এমন ভয়ঙ্কর শারীরিক ও মানসিক ট্রমা সত্ত্বেও জুনকো ওদের চারজনকেই ওই খেলায় হারিয়ে দেয়। দর্শক একবার চিন্তা করুন, এই মেয়েটা কতটা স্মার্ট আর ইন্টেলিজেন্ট ছিল। এত ভয়ঙ্কর নির্যাতনের পরেও জুনকো তার বুদ্ধি দিয়ে ওই শয়তানগুলোকে অপমান করে দেয়। এতে ছেলেগুলো এতটা রেগে যায় যে তারা জুনকোর মুখে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। জুনকো প্রথম দিকে আগুন নেভানোর একটু চেষ্টা করে ঠিকই, কিন্তু তার শরীর হাল ছেড়ে দেয়। সেদিন রাত 10টার দিকে জুনকো ফুরুতা হার্ট অ্যাটাক করে মারা যায়। ছেলেগুলো বুঝতে পারে জুনকো মারা গেছে। এবার তাদের যে করেই হোক লাশটাকে লুকিয়ে ফেলতে হবে। তারা জুনকোর লাশটাকে একটা প্লাস্টিকের ব্যাগে ভরে। তারপর লাশটাকে তারা একটা স্টিলের ড্রামে ঢুকিয়ে সিমেন্ট বালুর মিক্সচার দিয়ে ভরিয়ে দেয়। সিমেন্ট শুকিয়ে শক্ত হয়ে গেলে তারা ড্রামটাকে শহরের পাশে ছোট্ট একটা দ্বীপে ফেলে আসে। তারা মনে করে লাশটা কেউ কখনো খুঁজে পাবে না এবং তারা পার পেয়ে যাবে। কিন্তু কথায় বলে না, পাপ পাপকেও ছাড়ে না। জুনকোর লাশটা গায়েব করার কিছুদিন পরেই ওই চারজন ১৯ বছরের একটা মেয়েকে ধরে নিয়ে গিয়ে রেপ করে। তারা মেয়েটাকে বিভিন্ন রকমের ভয় ডর দেখায় যেন সে পুলিশকে না বলে দেয়। কিন্তু কয়েকদিন পরেই মেয়েটা পুলিশকে গিয়ে তাদের চারজনের নামে রেপের মামলা করে। পুলিশ এই চারজনকে ধরে নিয়ে গিয়ে ইন্টারোগেশন শুরু করে। পুলিশ এই চারজনকে জিজ্ঞেস করে তারা একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তাকে রেপ করেছে কিনা। পুলিশ আসলে ওই ১৯ বছরের মেয়েকে রেপ করার কথা বলছিল। তারা জুনকো ফুরুতার ব্যাপারে কিছু জানতো না। কিন্তু এরা চারজন মনে করে পুলিশ মনে হয় জুনকোর লাশটা খুঁজে পেয়েছে, তাই এরা ভুল করে জুনকোকে খুন করার কথাটা বলে ফেলে। এরপর পুলিশের করা জিজ্ঞাসাবাদে এরা জুনকোর সাথে করা সকল অপকর্ম স্বীকার করে। জুনকোর লাশটা ওই ড্রামের মধ্যে খুঁজে পাওয়া যায়। লাশের অবস্থা এতটা খারাপ ছিল যে তার চেহারা শনাক্ত করা যাচ্ছিল না। লাশের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জুনকো ফুরুতাকে শনাক্ত করা হয়। শয়তান চারটাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়, কিন্তু উচ্চ আদালত তাদেরকে মৃত্যুদণ্ড দিতে চাচ্ছিল না, কারণ তাদের সবার বয়স ১৮ বছরের নিচে ছিল, অর্থাৎ এরা মাইনর ছিল। আদালত এদের আসল পরিচয়ও পাবলিকের কাছে দিতে চাচ্ছিল না। কিন্তু সেই সময় জাপানের সাংবাদিকরা অনেক সাহসিকতার পরিচয় দেয়। সাংবাদিকরা বলে, যারা এত বড় জঘন্য একটা কাজ করতে পারে তারা কখনোই মাইনর হতে পারে না। তাই প্রত্যেকটা খবরের কাগজে ওই ঘটনার সাথে জড়িত সবার ছবি ও পরিচয় পাবলিশ করে দেওয়া হয়। পুরো দেশের মানুষ এদের উপর প্রচণ্ড ক্ষেপে যায়। মিনাতোর বাবা মা তাদের বাড়িঘর বিক্রি করে জুনকোর পরিবারকে ক্ষতিপূরণ দেয়। তবে এই শয়তানগুলোর একটাকেও ফাঁসির আদেশ দেয়া হয়নি। মিয়ানোকে টোটাল ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। সে ২০০৯ সালে জেল থেকে মুক্তি পায় এবং সে তার নাম পরিবর্তন করে ফেলে। এই শয়তানটা এখনও সাধারণ মানুষের মতো জীবনযাপন করছে। অন্যদিকে ওগুরাকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল এবং সে ১৯৯৯ সালে মুক্তি পেয়ে যায়। এরপর সে আবার ইয়াকুজা গ্যাংয়ে যুক্ত হয় এবং বিভিন্ন কারণে তাকে জেলে যেতে হয়। কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনোভাবে এই শয়তানটা ছাড়া পেয়ে যাচ্ছিল। কিন্তু ২০২২ সালে যখন তার বয়স ৫১ বছর ছিল, তখন সে মাতাল হয়ে টয়লেটে গিয়ে তার মাথা টয়লেটের মধ্যে আটকে যায় এবং নিজেরই বমিতে দম আটকে সে টয়লেটে মুখ দিয়ে মারা যায়। এটা শুনে আশা করি আপনারা একটু হলেও শান্তি পেয়েছেন। এদের মধ্যে বাকি যারা ছিল তাদের মাত্র ১০ বছর সাজার পর ছেড়ে দেওয়া হয়।
তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে মারা যায়, আর আরেকজন আবার একটা খুনের দায়ে পুনরায় জেল খাটছে। যদি জাপানের আইন আরেকটু কঠোর হতো, তাহলে হয়তো এই নরপিশাচগুলোকে আরও উপযুক্ত শাস্তি দেয়া যেত। কিন্তু সত্য তো এটাই যে বেচারি জুনকো তার সাথে হওয়া অত্যাচারের পর্যাপ্ত জাস্টিস পায়নি। দর্শক, 1989 সালে যখন জুনকো ফুরুতার লাশটাকে দাফন করা হয়, তখন জুনকোর বান্ধবীরা তার জন্য তার লাশের সামনে খুবই ইমোশনাল একটা স্পিচ দেয়। স্পিচটা ছিল অনেকটা এরকম: জুনকো-চান, তোমাকে আমরা খুঁজে পেয়েছি, কিন্তু আমরা তো তোমাকে এভাবে দেখব আশা করিনি। তুমি খুব কষ্ট পেয়েছো, তাই না? ওরা তোমাকে অনেক অত্যাচার করেছিল, তাই না? আমার নিজের উপরে খুব রাগ হচ্ছে, কারণ যখন তুমি এমন বিপদের মধ্যে ছিলে, তখন আমরা তোমার জন্য কিছুই করতে পারিনি। তুমি আমাদের সাথে কত ভালো আচরণ করতে, আমাদেরকে কত সাহায্য করতে। আমরা তোমার এই কষ্ট বৃথা যেতে দেব না। আমরা ভালো করে পড়াশোনা করব, আমরা অনেক বড় মানুষ হব, এবং এমন ব্যবস্থা করব যেন এমন অত্যাচার আর কখনো কোনো মেয়ের উপর না হয়। জুনকো-চান, তোমার এখন কোনো কষ্ট নেই, শান্তিতে ঘুমাও তুমি। ভালো থেকো জুনকো-চান। জুনকো ফুরুতার এই মর্মান্তিক গল্প নিয়ে কনক্রিট নামে একটা মুভিও বানানো হয়েছিল, আপনারা চাইলে মুভিটা দেখতে পারেন। তো দর্শক, ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, এমন ভয়ঙ্কর রোমহর্ষক গল্প আরও শুনতে চাইলে সাবস্ক্রাইব করে কাগজের গল্পের সাথেই থাকুন। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।